ভালোবাসা বড়ই অদ্ভুত। কখনো কখনো দুটো মানুষ একে অপরকে প্রচন্ড রকম ভালোবাসার পরেও তাদের সম্পর্কটায় ধীরে ধীরে ধস নামতে থাকে। সেই গল্পে থাকে না কোনো বড় ভিলেন, না থাকে কোনো ষড়যন্ত্র, তবুও একটা সময় এসে মনে হয় কোনো কিছুই যেন আগের মতো নেই। এমনই এক ভালোবাসার গল্প নিয়ে আজ আমি এক্সপ্লেন করব 2003 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি চলতে চলতে এর গল্পটা এমন দুজন মানুষে যাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না, তারপরেও ছিল এক অজানা দূরত্ব। আশা করি গল্পটা ভালো লাগবে, তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় দীপক তার ফিয়ন্সে শীতলের সঙ্গে তার বন্ধুদের পরিচয় করে দিচ্ছে। এখানে তারা সবাই তাদের আর এক বন্ধু সেলিমের জন্য অপেক্ষা করছিল। তারা নিজেদের মধ্যে কথাবার্তার হাসি ঠাট্টা করতে থাকে। তখন শীতলের হাতে একটা বই দেখে তারা জানতে চায় এটা কিসের বই। সে জানায় এটা একটা সেরা রোম্যান্স নভেল। এটার গল্প তার কাছে অনেক ভালো লেগেছে। এটা শুনে দীপকের বন্ধুদের একজন বলে, কি রে দীপক, তুই তাকে রাজের প্রেম কাহিনী শোনাসনি? রাজের প্রেম কাহিনীর সামনে তো সব বইয়ের গল্প কিছুই না। আসলে রাজ হলো তাদেরই বন্ধু। শীতল তাদের কথা বিশ্বাস করতে পারে না। বাস্তব জীবন কি আর বইয়ের গল্পের মতো হয়? তখন তারা সবাই মিলে রাজের গল্প শোনাতে শুরু করে। রাজ মাথুর পাঞ্জাব থেকে মুম্বাই এসেছিল ইঞ্জিনিয়ারিং করতে, কিন্তু মুম্বাই এসে তার মাথায় চিন্তা আসলো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। পরের দৃশ্যে আমরা রাজকে দেখতে পাই। সে একটা ট্রাক থেকে নেমেছে। ট্রাকের উপর বড় করে লেখা রাজ ট্রান্সপোর্ট, অর্থাৎ সেই ট্রান্সপোর্ট এজেন্সির মালিক। সেদিন তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, কিন্তু এটার কথা সে একবারে ভুলেই গিয়েছিল। তাই সে ফোনে তাদেরকে বিভিন্ন বাহানায় ম্যানেজ করছিল। এর মাধ্যমে বোঝা যায় রাজ সবসময় চিল থাকে। যে কোনো সমস্যাকে সে খুব বড় করে দেখে না। রাজের ব্যাপার তো জানা হলো, এবার প্রিয়ার ব্যাপারে জানা যাক। প্রিয়া চোপড়া একজন ফ্যাশন ডিজাইনার। ছোটবেলা থেকেই সে গ্রিসে থেকে বড় হয়েছে, আর সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে এখন ইন্ডিয়াতে ফিরে এসে তার খালার সাথে থাকছে। আর ইন্ডিয়াতে তার প্রথম ফ্যাশন শোতে সে নিজের ট্যালেন্ট দিয়ে সবাইকে ইমপ্রেস করে ফেলেছে। তো বোঝাই যাচ্ছে রাজ আর প্রিয়া দুজনের মধ্যে কিন্তু মিলের চেয়ে অমিলই বেশি। দুজনের লাইফস্টাইল, প্যাশন সবকিছুই আলাদা। তো একদিন রাজ তার বন্ধু সেলিমের বিয়েতে যাওয়ার জন্য নিজের ট্রাক ব্যবহার করে। ট্রাকটা রাজই ড্রাইভ করে যায়, কিন্তু অসাবধানতা বশত তাদের ট্রাকটা একটা গাড়ির সঙ্গে গিয়ে ধাক্কা খায়। গাড়ি থেকে দুজন মেয়ে বের হলে দেখা যায় তাদের মধ্যে একজন প্রিয়া। আর এটাই ছিল রাজ আর প্রিয়ার প্রথম দেখা। প্রিয়া রাজকে অনেক কথা শোনাতে থাকে, বলতে থাকে তোমার মতো ড্রাইভারদের জন্যই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু রাজ তার কথাও ভালোভাবে শোনে না, কারণ সে তো ডুবে আছে প্রিয়ার চোখের মধ্যে। এক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে থাকে সে। লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথাই আছে না, মানে সেটাই আর কি। তো এদিকে প্রিয়া খেয়াল করেনি যে রাস্তার পাশে নো পার্কিং লেখা, আর সে তার গাড়ি হ্যান্ডব্রেক না করেই বেরিয়ে এসেছে। এই কথাটা রাজ তাকে ইশারায় বলছিল, কিন্তু সে বুঝতে পারেনি। সে নিজের কথা বলেই যাচ্ছিল। অগত্যা যা হওয়ার তাই হলো। তার গাড়িটা গিয়ে পড়লো পাশের এক খাদে, আর তাদের ঝগড়া এখানেই শেষ হলো। এরপর রাজ তার ট্রাক নিয়ে প্রিয়ার গাড়িটা টেনে গ্যারেজে নিয়ে যায়। সবকিছু মিটিয়ে সেলিমের বিয়েতে গিয়েও রাজ প্রিয়ার কথা ভুলতে পারে না। এমনকি সে সেলিমকে বলতে থাকে, জানিস আজকে আসার সময় আমার ট্রাকের সঙ্গে একটা মেয়ের গাড়ির ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর প্রথম দেখায় সে তো আমার মন চুরি করে নিয়েছে। জানি না আবার কবে তার সঙ্গে দেখা হবে। এসব বলতে বলতে একটা চমৎকার ঘটনা ঘটে যায়। রাজ দেখে প্রিয়া এই বিয়েতেই এসেছে। তখন সে সেলিম আর তার বউকে দেখায়, এই যে এটাই সেই মেয়ে। তখন সেলিমের বউ বলে, ও তো আমারই বান্ধবী প্রিয়া। প্রিয়া তখন স্টেজের দিকে আসছিল গিফট দেওয়ার জন্য। তাকে দেখে রাজ সরে যায়। সেলিমের বউ প্রিয়াকে জিজ্ঞেস করে তার জার্নি কেমন ছিল। তখন সে এই ব্যাপারে বলতে বলতে সেই অ্যাক্সিডেন্টের কথাও বলে। সেই সময় অবশ্য সে একটু গিল্টি ফিল করছিল, কারণ না জেনেই সে ওই ট্রাক ড্রাইভারের ওপর রেগে গিয়েছিল। ড্রাইভারটা ভালো মানুষ ছিল, তাই তাদের ওপর না রেগে গিয়ে উল্টো সাহায্য করেছিল। এসব কথা রাজ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, আর প্রিয়া সেটা এতক্ষণ বুঝতেই পারেনি। কিন্তু যখন সে পেছনে ফিরে তাকায় তখন একেবারে অবাক হয়ে যায়। রাজ তখন মজা করে বলে, কি চিনতে পারছো না? এখন কি লুঙ্গি গামছা পরে আসবো নাকি? সেলিম তখন প্রিয়ার সঙ্গে রাজের পরিচয় করিয়ে দেয়। এটা হলো রাজ, আমার বন্ধু। সে কিন্তু ট্রাক ড্রাইভার না, ট্রান্সপোর্ট এজেন্সির মালিক, কিন্তু চলাফেরা একদম সোজা সাপটা। দেখলে না বন্ধুর বিয়েতে কিভাবে ট্রাক চালিয়ে চলে এসেছে। এরপর প্রিয়া আজকের ঘটনার জন্য রাজকে সরি বলে। রাজ তখন বলে, ক্ষমা করতে পারি,
কিন্তু একটা শর্ত আছে, কালকে এখান থেকে তোমাকে আমার সঙ্গে ট্রাকে করে মুম্বাই ফিরতে হবে। প্রিয়া প্রথমে যেতে রাজি না হলেও রাজ তাকে কোনোভাবে রাজি করিয়ে ফেলে। পরদিন সকালে রাজ তাকে ট্রাকে করে নিয়ে রওনা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ট্রাফিক পুলিশ এসে তাদের গাড়িটা আটকায়। জানা যায় এই রাস্তার পরে আর ট্রাক নিয়ে এগোনো যাবে না, অর্থাৎ এখানেই তাদের দুজনকে বিদায় নিতে হবে। কিন্তু রাজ এটা মোটেও চাইছিল না, আর প্রিয়াকে দেখেও মনে হচ্ছিল না সেও এটা চাইছে। সে যাওয়ার সময় বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। এই জার্নিতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। প্রিয়া কিছু দূর যেতেই রাজ তাকে ইশারায় বলে প্রিয়াকে কল দেবে, কিন্তু সে তো প্রিয়ার নম্বরই নেয়নি। এদিকে তারা একে অপরের কোনো কথাই এত দূর পর্যন্ত শুনতে পাচ্ছিল না, তাই ট্রাফিক পুলিশই তাদের মধ্যে কথা আদান প্রদান করে দেয়। প্রিয়া তখন ট্রাফিক পুলিশের মাধ্যমেই তার নম্বর দেয় রাজকে, আর রাজ সেটা একটা কাগজে লিখে রাখে। বাড়িতে ফিরলে প্রিয়ার খালা তার কথাবার্তার চালচলনের মধ্যে একটু পরিবর্তন খেয়াল করেন। তিনি ভাবতে থাকেন মেয়েটা একদিনের মধ্যে এত চঞ্চল হয়ে গেল কিভাবে। আসলে রাজের সঙ্গে একদিন কাটিয়েই প্রিয়া রাজের মতো কথাবার্তা হাসি ঠাট্টা করা শুরু করেছে। অন্যদিকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা তখন হয় যখন লন্ড্রির লোকেরা রাজের কাপড় ধুতে নিয়ে যায়। তার পকেটে থাকা সেই নম্বরের কাগজটাও ভিজে গিয়ে সব নাম্বার মুছে যায়। রাজ তখন বেশ টেনশনে পড়ে যায়। তখন একজন তাকে বলে, এত চিন্তার কে আছে, সেলিমের বউয়ের কাছে চাইলেই তো নম্বর পাওয়া যাবে। রাজ তখন বলে, আরে ওরা হয়তো এখন হানিমুনে আছে, এভাবে নম্বর চেয়ে ডিস্টার্ব করাটা একেবারেই ঠিক হবে না। তখন রাজের সেই ট্রাফিক পুলিশের কথা মনে পড়ে যায়, কিন্তু তার কাছে গিয়েও বিশেষ লাভ হয় না, কারণ সেই পুলিশের শুধুমাত্র ওই নম্বরের প্রথম 4টা ডিজিটই মনে আছে। এরপর সেই পুলিশ তাকে একটা পোস্টম্যানের কাছে নিয়ে যায়, কারণ এই লোক সবার বাড়ির ঠিকানা চেনে। রাজ তখন তাকে প্রিয়ার নাম আর তার চেহারার বর্ণনা দেয়, কিন্তু লোকটা বলে এভাবে তো ঠিকানা জানা যাবে না, মেয়েটার বাবার নাম বলো। কিন্তু রাজ তো সেটা জানে না। সে হতাশ হয়ে পড়লেও মনে মনে সে বিশ্বাস করত একদিন সে প্রিয়াকে খুঁজে পাবেই। এরপর থেকে প্রতিনিয়ত সে ওই জায়গায় প্রিয়াকে খুঁজে বেড়ায়। এভাবে 20 দিন কেটে যায়, আর একদিন ট্রাফিক জ্যামের মধ্যে সে প্রিয়াকে খুঁজে পায়। তাকে দেখে রাজের খুশির যেন অন্ত থাকে না। সেদিন তারা অনেক কথাবার্তা বলে, আর তারপর রাজ প্রিয়াকে সেদিন ডিনারের জন্য ইনভাইট করে। কিন্তু প্রিয়া জানায় সে আজ আসতে পারবে না, কারণ তাকে গ্রিসে যেতে হবে। তার বাবা মা তার জন্য সেখানে অপেক্ষা করছে। রাজ তাকে কোনো একটা বাহানা দিতে বলে, কিন্তু প্রিয়া আজকে কোনো বাহানা দিতে পারবে না, কারণ আজ তার বিয়ে। সে বিয়ে করতে যাচ্ছে গ্রিসে। এই কথা শুনে রাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এতক্ষণ সে যতটা খুশি ছিল ঠিক ততটাই হতাশ হয়ে পড়েছে এখন। বেচারার মনটা ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তবুও সে নিজেকে কোনো মতে একটু সামলে নিয়ে নিজের মনের কথা বলে। সে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে পছন্দ করো। প্রিয়া বলে, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। তখন রাজ প্রশ্ন করে, তাহলে এখন বিয়ে করার মানে কি? তখন প্রিয়া জানায় সে এমন একটা মেয়ে যে তার কমিটমেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সপ্তাহখানেক আগে তার বাবা বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, আর তখন সে রাজি হয়েছিল। আর এই কমিটমেন্ট সে কোনোভাবেই ভাঙতে পারবে না। তাছাড়া এখন বিভিন্ন জায়গা থেকে তার আত্মীয় স্বজনরাও গ্রিসে যাচ্ছে তার বিয়ের জন্য। রাজ তাকে আটকানোর অনেক চেষ্টা করে। সে বলে যে এমন একটা ছেলে যাকে সে চেনে না জানে না তাকে কিভাবে বিয়ে করবে। তখন প্রিয়া তাকে জানায় যাকে সে বিয়ে করতে চলেছে সে তার ছোটবেলার বন্ধু। দুজনে একসঙ্গেই ছোট থেকে বড় হয়েছে। এটা শুনে রাজের আর কিচ্ছু বলার থাকে না, আর প্রিয়াও রাজকে বিদায় জানিয়ে চলে যায়। এদিকে রাজ বাড়ি ফিরে সিদ্ধান্ত নেয় সেও গ্রিসে যাবে। তার কথা হলো প্রিয়া বিয়ে করতে যাচ্ছে, কিন্তু এখনো তো তার বিয়ে হয়নি, তাই এখনো একটা সুযোগ আছে। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে সে। আর যদি সে আজ না যায় তাহলে সারা জীবন একটাই আফসোস থেকে যাবে যে তার কাছে সুযোগ ছিল কিন্তু সে কাজে লাগায়নি। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে গ্রিসের উদ্দেশ্যে। আর প্লেনে গিয়ে তার দেখা হয় প্রিয়ার সঙ্গে। তারা দুজন একই ফ্লাইটে যাচ্ছে। প্রিয়া তাকে দেখে অবাক হয়ে বলে, আরে তুমি এখানে? তখন রাজ বলে, ছোটবেলায় আমি অনেক প্রেমের গল্প শুনেছি যেখানে নায়করা সব সময় তাদের নায়িকাদের হারিয়ে আফসোস করতে থাকে। আমি এমন আফসোস করতে চাই না, তাই এসেছি। জানি আমার কোনো চান্স নেই, তবু বিয়ের দাওয়াতটা তো দিয়েছো, তাই না? গেলে তো সমস্যা নেই। তারা দুজনে একই ফ্লাইটে গেলেও তাদের সিট আলাদা। রাজ তখন প্রিয়ার পাশের সিটে বসা লোকটাকে রিকোয়েস্ট করে যেন তিনি রাজের সঙ্গে সিটটা বদল করেন, কিন্তু লোকটা খুবই গম্ভীরভাবে সেটা মানা করে দেয়। কারণ রাজ যে সিটে বসেছে তার পাশের সিটে লোকটার স্ত্রী বসেছে, যার সঙ্গে তার 1 সপ্তাহ ধরে ঝগড়া। তাই সে কোনোভাবেই সিট বদল করতে পারবে না। তারপর আর কি, তাদেরকে এভাবেই যেতে হয়। তবে মাঝপথে গ্রিসের আবহাওয়া একটু খারাপ হয়ে যাওয়ায় প্লেন ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়।
প্লেনটা ল্যান্ড করা হয় গ্রিসের মাইকোনস দ্বীপে, আর প্রিয়াকে যেতে হতো গ্রিসের অ্যাথেন্স শহরে। প্লেনে থাকা সব যাত্রীরা হতাশ হলেও হতাশ হয়নি একমাত্র রাজ। সে আনন্দে লাফিয়ে ওঠে, কারণ আরও 8 ঘন্টা প্রিয়ার সঙ্গে সে সময় কাটাতে পারবে। এদিকে প্রিয়া তার বাবার কাছে ফোন করে জানিয়ে দেয় যে তার ফ্লাইট 8 ঘন্টা পিছিয়ে গেছে। এরপর রাজ তাকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। একটা দোকানে খেলনা কুকুর দেখে প্রিয়ার সেটা পছন্দ হয়, কিন্তু সেটা নিতে হলে একটা গেম খেলতে হবে। কোকের খালি ক্যানে বন্দুক দিয়ে নিশানা লাগাতে হবে। রাজ তখন বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। সেটা দেখে প্রিয়া অন্যদিকে আইসক্রিম খেতে গেলে দোকানদারের লোকটা রাজকে ওই পুতুলটা ফ্রিতেই দিয়ে দেয়, কারণ লোকটা দেখেছে রাজ তার ভালোবাসার মানুষটাকে খুশি করার জন্য কত চেষ্টা করছে। পুতুলটা সে প্রিয়াকে দিলে সে খুব খুশি হয়ে বলে, অবশেষে তোমার নিশানা লেগেছে তাহলে? রাজ বলে, না না, এটা তো ওই দোকানদার আমাকে ফ্রিতে দিয়েছেন, কারণ তিনি আমার চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছেন। আফসোস এতটুকু যে দূর দেশের অচেনা মানুষও আমার মনের কথা বুঝে যায়, কিন্তু যার বোঝার কথা সেই বোঝে না। প্রিয়া তখন আর কিচ্ছু বলে না। একটু পরে তারা দেখে কিছু লোক একটা লেকের পানিতে কয়েন ফেলছে। আসলে এদেশের মানুষ এক ধরনের বিশ্বাস রাখে। তারা মনে করে এই লেকের পানিতে কয়েন ফেলে কোনো উইশ করলে সেই কয়েনটা যদি কেউ পানির ভেতর থেকে তুলে আনতে পারে তাহলে সেই উইশ বা ইচ্ছেটা পূরণ হয়। প্রিয়ার কাছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগে, তাই সে ওই বিষয়টা ট্রাই করে দেখতে চায়। সে একটা কয়েন দিয়ে নিজের ইচ্ছেটা মনে মনে বলে কয়েনটা লেকের পানিতে ফেলে দেয়, কিন্তু সেখানে থাকা লোকটা প্রিয়ার কয়েন খুঁজে পায় না। প্রিয়া একটু হতাশ হয়ে পড়েছে দেখে রাজ নিজেই পানিতে ঝাঁপ দেয়, আর তার সেই কয়েনটা খুঁজে নিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি উইশ করেছিলে? প্রিয়া বলে, আমি যেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি এটাই চেয়েছিলাম। তখন রাজ বলে, জানো আমি তোমার জায়গায় থাকলে কি চাইতাম? তখন প্রিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ জানি, আর বলা লাগবে না। এটা বলেই সে চলে যায়। অবশ্য রাজ কি চাইতো সেটা তো আমরা আগে থেকেই বুঝতে পেরেছি, তাই সেটা আসলে আর বলা লাগে না। এরপর তারা দুজনে সারা দিন পুরো শহর ঘুরে বেড়ায়। সন্ধ্যায় এয়ারপোর্টে গিয়ে তারা জানতে পারে তাদের ফ্লাইট আরও ডিলে হয়ে গেছে, অর্থাৎ তাদেরকে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। যা শুনে প্রিয়ার মনটা আরো খারাপ হয়ে যায়। সে হতাশ হয়ে বসে থাকে। তখন রাজ তার কাছে এসে তার মন ভালো করার চেষ্টা করে। সে বলে, আমাদের এখানকার আরো কিছু জায়গা ঘোরা বাকি আছে, চলো বেরিয়ে পড়ি। কিন্তু প্রিয়ার এখন ঘোরাঘুরি করার একটুও ইচ্ছে নেই। তার এখন বাড়ি ফেরাটা জরুরি। সে চিন্তায় পড়ে যায়, কারণ এতক্ষণে তো সব মেহমানরা এসে তার জন্য অপেক্ষা করছে, আর তাদেরকে ম্যানেজ করতে গিয়ে তার বাবাকে সবার সামনে না জানি কতটা ছোট হতে হচ্ছে। এই কথা ভেবে প্রিয়া কাঁদতে শুরু করে, কারণ তার জন্যই তো এসব হচ্ছে। তাকে আরো 2-3 দিন আগেই বলা হয়েছিল যেতে, কিন্তু সে তো যায়নি। প্রিয়ার কান্না দেখে রাজ আর বসে থাকতে পারে না। সে বলে, আমি তোমাকে অ্যাথেন্সে নিয়ে যাব, চলো। এরপর রাজ একটা গাড়ি ভাড়া করে বাই রোডে প্রিয়াকে নিয়ে অ্যাথেন্সের উদ্দেশ্যে রওনা দেয়। রাজ নিজে ড্রাইভ করছিল, আর পুরো সময়টা প্রিয়া রাজের দিকেই তাকিয়ে থাকে। আসলে রাজের সাথে সাথে সেও রাজকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা সে প্রকাশ করতে পারছে না, কারণ রাত পেরোলেই তো তার বিয়ে। রাজ সারা রাত ড্রাইভ করে, আর সকালবেলা প্রিয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। চলে যাওয়ার আগে রাজ তাকে কিছু জিনিস দেখিয়ে বলে, এটা হলো আমাদের বোর্ডিং পাস, তোমারটা আমি রেখে দিচ্ছি, আমারটা তুমি রেখে দিও। আমাদের খাবারের বিলটা আমি রেখে দেই, আর এই কয়েনটা তুমি রেখে দাও। এরপর সে তাদের দুজনের একসাথে তোলা একটা ছবি মাঝখান থেকে ছিঁড়ে প্রিয়ার ছবিটা নিজের কাছে রেখে দেয়, আর নিজের ছবিটা প্রিয়াকে দিয়ে দেয়। এর কারণ জানতে চাইলে সে বলে, কখনো যদি তোমার কথা মনে পড়ে তাহলে এগুলো দেখে নেব। সে আরো বলে, সব সময় একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে একজন খুব সুখে থাকবে, ভালো থাকবে, এই ভেবে যে তুমি ভালো আছো। এরপর দুজন দুজনকে শেষবারের মতো বিদায় জানিয়ে চলে যায়। প্রিয়ার বাড়িতে তখন বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। বাড়ির লোকেরা তাকে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু প্রিয়া বারবার রাজের কথাই ভাবছে। রাজের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। সে সত্যি রাজকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছে, তবে এখন সে কি করবে? এসব ভাবতে ভাবতে সে ঠিক করে সে তার বাবাকে সবটা জানিয়ে দেবে। সে নিচে নেমে এসে তার বাবাকে রাজের ব্যাপারে সবকিছু বলে, কিন্তু তিনি কিছুতেই প্রিয়ার কথা শুনতে রাজি নন। সেখানে প্রিয়ার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে সেও উপস্থিত ছিল। সে প্রিয়ার বাবাকে এসে বোঝালে তিনি কিছুটা শান্ত হন। সে ছেলেটা অর্থাৎ সামির বলে, আমি প্রিয়াকে এভাবে জোর করে বিয়ে করতে পারবো না, আর করলেও ও কখনো সুখী হবে না। তখন প্রিয়ার বাবা রাজের সঙ্গে দেখা করবেন বলে জানান, তবে তারা মনে করেন রাজ বোধহয় এতক্ষণে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তখন প্রিয়া বলে, আমার বিশ্বাস রাজ আশেপাশেই কোথাও আছে। এটা বলে সে বাড়ির ছাদে গিয়ে দূর থেকে রাজকে দেখতে পায়। তারপর সে দৌড়ে গিয়ে রাজকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ আগেও রাজ যেই আফসোস নিয়ে বাড়ি ফিরত,
সেই আফসোসটা এখন আর নেই। প্রিয়া রাজকে তার পরিবারের সঙ্গে দেখা করায়। তারা সবাই রাজকে অনেক পছন্দ করে। কিছুদিনের মধ্যেই তাদের বিয়েটাও হয়ে যায় এবং তারা ইন্ডিয়াতে ফিরে আসে। রাজ প্রিয়াকে বাড়ি নিয়ে গিয়ে তার ঘরে যা যা ছিল সেইগুলো দিয়েই তাকে বরণ করে নেয়, আর বিছানায় দুজন দুজনকে প্রমিস করে যে কখনোই একে অপরকে ছেড়ে যাবে না। এই হলো তাদের প্রেম কাহিনী, যা শুনে শীতলের চোখ কান্নায় ভিজে যায়। এত সুন্দর লাভ স্টোরি সে আগে কখনো শোনেনি। তখন সে তাদেরকে বলে সে প্রিয়া আর রাজের সঙ্গে দেখা করতে চায়। এরই মধ্যে সেখানে সেলিম আর তার বউ চলে আসে। তারা জানায় আজ নাকি প্রিয়া আর রাজের বিয়ের প্রথম অ্যানিভার্সারি, তাই রাজ একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। সেখানে তারা সবাই মিলে যায়, অনেক মজা করে। কিন্তু সেখানে রাজ আর প্রিয়াকে দেখে মনে হচ্ছিল কিছু তো একটা হয়েছে। এমন একটা দিনে তারা ঝগড়া করছে, কেউ কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলছে না। এই ব্যাপারটা শীতল খেয়াল করে। এরপর সে দীপককে সবকিছু জানিয়ে বলে এসব প্রেম ভালোবাসা সব মিথ্যে। এই দেখো না, রাজ আর প্রিয়াকে আমরা কতটা হ্যাপি কাপল মনে করতাম, কিন্তু এখন তাদের মধ্যে কোনো মিল নেই। এটা শুনে দীপক তাকে বোঝায় যে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়েই থাকে, এটাই স্বাভাবিক। রাজ প্রিয়াকে অনেক ভালোবাসে। একদিন প্রিয়া তাদের বাড়িতে সকলের মঙ্গলের জন্য একটা পূজা রাখে, যেখানে তাদের দুজনের উপস্থিত থাকাটা খুব জরুরি ছিল। সবাই রাজের অপেক্ষা করছিল। এদিকে শুভ সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু রাজের কোনো দেখা নেই। তাই পণ্ডিত বাধ্য হয়ে রাজের অনুপস্থিতিতেই পুজো করে দেয়। এর আগে বেশ কয়েকবার রাজ পুজোতে দেরি করে আসলেও আজকে একেবারেই আসে না। এই কারণে প্রিয়া রাজের ওপর অনেক রাগ করে। রাতে রাজ বাড়ি ফিরলে সে রাজের সঙ্গে কোনো কথাই বলে না। রাজ বেশ কয়েকবার তাকে সরি বলে। সে জানায় তার নাকি একটা জরুরি মিটিং ছিল, তাই সে পূজার সময় আসতে পারেনি। সে বলে তুমি তো জানোই আমার বিজনেস আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। প্রিয়া তখন বলে তাহলে আমার পিছু পিছু যখন গ্রিসে গিয়েছিলে তখন তোমার বিজনেস কোথায় ছিল? এভাবেই সারা দিন তাদের দুজনের কিছু না কিছু লেগেই থাকে। প্রিয়া আরো অনেক কিছু বলতে থাকে, এই যেমন রাজ অগোছালো, বিছানায় কাপড় ফেলে রাখে, জুতোগুলো জায়গা মতো রাখে না, আরো অনেক কিছু। এবং এই সব কিছু প্রিয়ার একটুও পছন্দ না। যেখানে স্বামী স্ত্রী রাতে একটু মন খুলে কথা বলবে তা না, এভাবে ঝগড়া করেই তাদের রাত কাটে। আবার পরদিন সকালে যে সেটা ঠিক হয়ে যাবে সেটারও কোনো উপায় নেই। পরদিন সকালেও সেই একই কাহিনী। রাজ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই আছে। প্রিয়া তখন বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আজ রাজ তার সামনে ভাব নিয়ে বের হতে গিয়ে নিজের ফেলে রাখা জুতোতেই হোঁচট খেয়ে পড়ে যায়, যার ফলে দুজনেই হেসে ওঠে। আসলে তাদের মধ্যে ঝগড়া হলেও ভালোবাসার কিন্তু কোনো কমতি নেই। এরপর একদিন রাতে প্রিয়া রাজকে নিয়ে একটা ফ্যামিলি পার্টিতে যায়। সেখানে গিয়ে রাজ একটু লজ্জা পাচ্ছিল, কারণ প্রিয়ার আত্মীয় স্বজনরা সবাই খুব ধনী। রাজ সেখানে থাকতে না চাইলেও প্রিয়ার জোরাজুরিতে সে প্রতিবারই পার্টিতে যায়। একদিন প্রিয়ার খালা তার বাসায় চলে আসে। তিনি এসেই প্রিয়াদের এমন লাইফস্টাইল দেখে আফসোস করে বলেন আরো কত ভালো ফিউচার হতে পারতো তোর, কিন্তু আজ তোর এই অবস্থা। আসলে প্রিয়ার ফ্যামিলি রাজকে জামাই হিসেবে মেনে নিতে একটু সংকোচ বোধ করে। প্রিয়ার খালা তখন গ্রিসের 2টো টিকিট দিয়ে বললেন কয়েকদিনের জন্য যেন তারা গ্রিস থেকে ঘুরে আসেন, ভালো লাগবে। সেই রাতে রাজ বাড়ি ফিরে আসলে প্রিয়া তাকে 2টো গুড নিউজ দেয়। একটা হলো প্রিয়া তার যে প্রেজেন্টেশনটা অস্ট্রেলিয়ার একটা ফ্যাশন হাউসে পাঠিয়েছিল সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা শুনে রাজ অনেক খুশি হয়। এরপর প্রিয়া গ্রিসের টিকিট 2টো দেখিয়ে বলে আমরা গ্রিসে যাচ্ছি ঘুরতে। তখন রাজ মজা করে বলে বাহ, কি ব্যাপার, আজকে লটারি লেগেছে নাকি? প্রিয়া তখন জানায় আজকে তার খালা এসেই সারপ্রাইজ গিফটটা দিয়ে গেছে। প্রিয়ার খালার কথা শোনা মাত্রই রাজের মুডটা অফ হয়ে যায়, কারণ সে মনে করে তারা রাজকে অপমান করার জন্য এইসব করছে। তারপর কথায় কথায় তাদের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। পরদিন রাতের বেলা রাজ একটা ভালো স্বামীর মতো বাজার করে নিয়ে আসে, আর প্রিয়ার জন্য একটা ফুলের তোড়াও নিয়ে আসে। এরপর সে কিচেনে গিয়ে কাজ করতে শুরু করে। সে ভাবে এতে হয়তো প্রিয়ার মনটা একটু ভালো হবে। কিন্তু মজার বিষয় কি জানেন, রাজ এতক্ষণ ধরে যে প্লেটগুলো ধুয়ে রাখছে সেগুলো প্রিয়া আগে থেকেই ধুয়ে রেখেছিল। হায় রে পুরুষ মানুষ। তো রাজের এমন অদ্ভুত আর ফানি কাজকর্ম দেখে প্রিয়া আর রাগ ধরে রাখতে পারে না। শেষ পর্যন্ত সে হালকা করে হেসে দেয়। এতে রাজ খুশি হয়ে প্রিয়ার কাছে একটা হাঁক চায়, কিন্তু প্রিয়া তো দেবে না। কিন্তু পরে রাজ হালুয়া বানানোর জন্য গাজর কাটতে গিয়ে তার আঙুলটা সামান্য কেটে ফেলে। ঠিক তখনই প্রিয়া তাকে জড়িয়ে ধরে। এভাবে তাদের মধ্যে এই দুষ্টু মিষ্টি খুনসুটি চলতেই থাকে। কিন্তু একদিন রাজের সঙ্গে ঘটে যায় জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। রাজ যেই কোম্পানির সাথে ব্যবসা করত সেটা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তাদের কাছে রাজের অনেক টাকা পাওনা আছে,
আর এই টাকাগুলো সে ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করেছিল। তাই এখন ব্যাংক থেকেও তাকে চাপ দিতে শুরু করেছে। ব্যাংক অথরিটির সঙ্গে কথা বললে তারা জানায় আগামী 1 সপ্তাহের মধ্যে যদি 25 লাখ টাকা ফেরত দিতে না পারে তাহলে ব্যাংক তার সমস্ত সম্পত্তি জব্দ করে নেবে। এইসবের কারণে রাজ অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এখন সে কি করবে? এতগুলো টাকা সে কিভাবে জোগাড় করবে? সেই রাতে রাজ বাড়ি গিয়ে একা একা বারান্দায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আজকে আর প্রতিদিনের মতো তাদের ঝগড়া হয় না। প্রিয়া ব্যাপারটা খেয়াল করে রাজের পাশে গিয়ে দাঁড়ায়। তখন সে দেখে রাজ কান্না করছে। সে জিজ্ঞেস করলে রাজ তাকে পুরো ঘটনা খুলে বলে। সব শুনে প্রিয়া তাকে আশ্বাস দেয় যে তার বাবা তাদেরকে সাহায্য করতে পারবেন, কিন্তু রাজ তাকে বারণ করে দিয়ে বলে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত সে নিজের ইচ্ছায় নিয়েছে। কাউকে সে কোনো কিছু জিজ্ঞেস করেনি আর কারো সাহায্যও নেয়নি। তার এই জীবনের এই কঠিন সময়টাও সে কারো সাহায্য ছাড়াই একাই হ্যান্ডেল করতে পারবে। তখন প্রিয়া রাজকে জড়িয়ে ধরে বলে আমি সব সময় তোমার পাশে থাকবো। পরদিন সেই কোম্পানির মালিকের কাছে গিয়ে নিজের পাওনা টাকা দাবি করলে সে রাজকে অপমান করে বলে তার কোম্পানি তো এখন ডুবে গেছে, সে এখন কাউকে অনুদান দিতে পারবে না। কিন্তু রাজ তো আর অনুদান চাইতে আসেনি, সে এসেছে নিজের পাওনা টাকা চাইতে। তখন ওই কোম্পানির মালিক তাকে কোর্টের কথা বলে, তার যা যা দাবি সব কোর্টে গিয়ে বলতে বলে। এটাই রাজের কাছে শেষ রাস্তা ছিল, আর সেটাও বন্ধ হয়ে গেল। এখন তার কাছে ট্রাক বিক্রি করে টাকা পরিশোধ করা ছাড়া আর কোনো উপায় নেই। রাজ ট্রাক বিক্রির ব্যবস্থা করছিল, এমন সময় প্রিয়া এসে তাকে একটা 25 লাখ টাকার চেক দিয়ে বলে এই নাও, এই টাকাগুলো দিয়ে লোন পরিশোধ করে দাও। সে জানায় এই টাকা সে তার বাবার কাছ থেকে আনেনি। কিছুদিন আগে যে অস্ট্রেলিয়ার এক ফ্যাশন হাউসে সে সিলেক্ট হয়েছিল তারা প্রিয়ার সঙ্গে কাজ করতে চায়, আর সেটারই অ্যাডভান্স হিসেবে এই টাকাগুলো দিয়েছে তাকে। এরপর সে ওই টাকাগুলো নিয়ে ব্যাংকের লোন পরিশোধ করে। এই খুশিতে রাজ তার বন্ধুদেরকে নিয়ে একটা ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করে, আর সেখানে সামিরকেও ইনভাইট করা হয়। সামির, যার সঙ্গে প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। সামিরকে ফোন করে রাজ প্রিয়ার সঙ্গেও কথা বলিয়ে দেয়। তখন প্রিয়া ফোনটা নিয়ে ঘরের ভেতরে চলে যায়। সে ফোনে সামিরকে বলতে থাকে তুমি যে 25 লাখ টাকা দিয়েছো সেটা যেন রাজ জানতে না পারে। কিন্তু দরজার ওপাশ থেকে রাজ তার সব কথা শুনে ফেলে। তখন তার মাথা একেবারে নষ্ট হয়ে যায়। সে রাগে সবকিছু ভাঙচুর করতে শুরু করে, কারণ তার কথা হলো এত কিছু হয়ে যাওয়ার পরেও সে নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে কোনোদিন টাকা ধার চায়নি, আর এখন প্রিয়া তার ফ্রেন্ডের কাছ থেকে হাত পেতে টাকা এনে দিল। এটা সে একদমই সহ্য করতে পারে না, তাই সে প্রিয়াকে অনেক কথা শোনাতে শুরু করে। এরপর সামির চলে আসলে তার সামনেই সে প্রিয়াকে অপমান করতে থাকে। রাজের সন্দেহ হয় সামির এখনো প্রিয়াকে ভালোবাসে, তাই এতগুলো টাকা দিয়েছে। সামির বুঝতে পারে এটা তাদের দাম্পত্য জীবনের সমস্যা, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু রাজ তাকে থামিয়ে দিয়ে বলে তুমি কেন যাবে, আমি এখান থেকে চলে যাই। এক কাজ করো, তোমরা দুজনেই বিয়ে করে নাও। প্রিয়া বুঝতে পারে রাজ নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এত কিছু সহ্য করতে না পেরে প্রিয়া রাজের গালে কষে একটা চড় মেরে বসে। রাজ আজকে এতটাই নিচে নেমে গেছে যে এটা করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। রাজের এমন আচরণে প্রিয়া অনেক কষ্ট পায়, তাই সে এক রাশ অভিমান নিয়ে রাজের বাড়ি থেকে চলে যায়। সে তার খালার বাড়িতে গিয়ে ওঠে। এরপর থেকে রাজ প্রতিটা মুহূর্তে প্রিয়ার কথা মনে করে। তার রাতে ঘুম নেই, এদিকে প্রিয়াও রাতে ঘুমোতে পারে না। রাজের কথায় সে অনেক কষ্ট পেয়েছে যে রাজ সিদ্ধান্ত নেয় সে তার ট্রাক বিক্রি করে সামিরের টাকাগুলো ফেরত দিয়ে দেবে। সবাই তাকে বাধা দিলেও সে কারো কথা শোনে না। সামিরের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সে একটুও শান্তিতে থাকতে পারবে না। কিছুদিনের মধ্যেই সে ট্রাক বিক্রি করে টাকা নিয়ে সামিরের অফিসে গিয়ে দেখে সেখানে প্রিয়া বসে আছে। তাদের দুজনকে একই রুমে দেখে রাজ অনেক রেগে যায় এবং চেকটা তার কাউন্টারের দিকে ছুঁড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মানে বুঝতে পারছেন, এবারও রাজ প্রিয়াকে ভুল বোঝে। আসলে প্রিয়া সেখানে গিয়েছিল সামিরের টাকাগুলো ফেরত দিতে, কারণ সে বুঝতে পেরেছে এইভাবে রাজকে না জানিয়ে টাকাগুলো নেওয়া তার উচিত হয়নি। আর প্রিয়া নিজের ইনকামের টাকা এনে সামিরকে ফেরত দিয়েছে, কারণ সে অস্ট্রেলিয়ার সেই ফ্যাশন হাউসে অলরেডি কাজ করা শুরু করেছে। এদিকে প্রিয়াকে সামিরের সঙ্গে একাকী দেখে রাজ সারা দিন কষ্ট পায়, আর রাতে অনেক মদ খেয়ে মাতাল হয়ে সে প্রিয়ার খালার বাড়ি যায়, কারণ সে প্রিয়াকে জিজ্ঞেস করবে সে কেন সামিরের অফিসে গিয়েছিল। কিন্তু তাকে এভাবে দেখে গার্ড ওপরে ফোন করলে প্রিয়ার খালা বলে দেয় তাকে যেন কোনোভাবেই ভেতরে আসতে না দেওয়া হয়। ভেতর প্রবেশের অনুমতি না পেয়ে রাজ আরো পাগলামি শুরু করে দেয়। তার আওয়াজে অ্যাপার্টমেন্টের বাকি লোকেরাও জেগে যায়। তখন বাধ্য হয়ে সিকিউরিটি গার্ডরা তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়।
প্রিয়া এসব দেখে ভেতরে ভেতরে অনেক কষ্ট পায়। এসবের মাঝেই সেখানে পুলিশ চলে আসলে প্রিয়া রাজকে বাঁচাতে নিচে নেমে আসে। সবাই চলে যাওয়ার পর প্রিয়া রাজকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ একসাথে থেকে একজন আরেকজনকে কষ্ট দেওয়ার চাইতে দূরে যাওয়াই তো ভালো। রাজ তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। পরদিন রাজ তার অফিসে গেলে তার বন্ধুরা এসে তাকে জানায় যে প্রিয়া নাকি একেবারের জন্য গ্রিস চলে যাচ্ছে। রাজ তখন এক মুহূর্ত দেরি না করে প্রিয়াকে আটকাতে এয়ারপোর্টে চলে যায়, কিন্তু ততক্ষণে প্রিয়া চেক ইন করে ফেলেছে, তাই রাজকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু তখন এয়ারপোর্টে তার সেই ট্রাফিক পুলিশের সঙ্গে দেখা হয়, যিনি এখন এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ হিসেবে কাজ করছে। এরপর রাজ তার সাহায্য নিয়েই ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে সে চারপাশে প্রিয়াকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও প্রিয়া নেই। হতাশ হয়ে সে চিৎকার করে প্রিয়াকে ডাক দেয়। তখন রাজের ডাক শুনে প্রিয়া তাকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে। প্রিয়াকে দেখে রাজ কান্নায় ভেঙে পড়ে। সে প্রিয়ার কাছে ক্ষমা চায় এবং তাকে আর একটা সুযোগ দিতে বলে, কিন্তু প্রিয়া তো তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার মতে একসঙ্গে থেকে কষ্ট পাওয়ার চেয়ে দুজন দূরে চলে যাওয়াই ভালো। প্রিয়ার মনে এখন ভীষণ অভিমান, তাই রাজের শত বারণেও প্রিয়া থাকে না, সে চলে যায়। কিন্তু প্লেন টেক অফ করার আগে রাজ সেই পুলিশ অফিসারকে দিয়ে প্রিয়ার কাছে টিস্যুতে মোড়ানো একটা জিনিস পাঠায়। প্রিয়া সেটা খুলে দেখে সেটা রাজের গলার একটা তাবিজ। এই তাবিজ সেলিমের মা তাকে উপহার দিয়েছিল আর বলেছিল কখনো কিছু চাইতে হলে এই তাবিজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। এই তাবিজ সব সময় রাজ নিজের কাছে রাখতো, এখন সেটা প্রিয়াকে দিয়ে দিয়েছে। প্রিয়া ছাড়া রাজ দিশেহারা হয়ে পড়ে, সারাদিন ভবঘুরের মতো ঘুরে বেড়ায় আর সারাক্ষণ প্রিয়ার কথাই মনে করে। রাতে সে বাড়ি ফিরে যখন তার জুতা খুলে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রাখে, তখনই হঠাৎ ঘরের ভেতর থেকে প্রিয়া বেরিয়ে আসে। সে চলেই যাচ্ছিল, কিন্তু রাজের দেওয়া তাবিজটা তাকে আটকে দিয়েছে। তারা তাদের জীবনে অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু একসাথে না থাকলে কিভাবে সেই স্বপ্নগুলো পূরণ হবে? তাই তো প্রিয়া রাজের কাছে ফিরে আসে। তখন রাজ প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ রাজ তার জুতোগুলো ঠিক করে রাখেনি। কথায় বলে না, যেখানে ঝগড়া নেই সেখানে ভালোবাসাও নেই। রাজ আর প্রিয়ার ভালোবাসার বহিঃপ্রকাশই হলো এই ঝগড়া। তো এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়।